হ্যালো দর্শক, আজকের ভিডিওটা আমার বাকি ভিডিওগুলোর থেকে আলাদা হতে চলেছে। কারণ আজকে কোনো অদ্ভুত সত্য ঘটনা বলবো না, বরং আজকে আপনাদেরকে শোনাবো কিছু ভূতের গল্প। আমাদের বাংলায় যেমন জিন, রাক্ষস, পেতনি আর পিশাচের গল্প আছে, তেমনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন নামের অনেক রকমের ভূতের গল্প রয়েছে। আজকের ভিডিওতে জাপানের লোককথায় প্রচলিত এমন 6টি জাপানি ভূতের গল্প আপনাদেরকে শোনাবো। তাই দেরি না করে এক বাটি মুড়ি আর এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে বসে পড়ুন, কারণ এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে এবং গল্প শুনতে শুনতে আপনার খিদে পেয়ে যেতে পারে। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। ঘটনা 1, নুরে ওনা। জাপানি লোককথায় নুরে ওনা নামে একটা খুবই শক্তিশালী রাক্ষসীর গল্প আছে। এখানে নুরে শব্দের অর্থ ভেজা এবং ওনা অর্থ হলো মহিলা। এই রাক্ষসীকে ভেজা মহিলা বলা হয় কারণ এটা সাধারণত বড় বড় নদী, হ্রদ বা সমুদ্রের পানিতে বাস করে। নুরে ওনার মাথা একটা সুন্দর মহিলার চেহারার মতো এবং এর গলা থেকে পুরো শরীর একটা বিশাল বড় সাপের মতো। ধারণা করা হয় নুরে ওনার শরীর প্রায় 327 মিটার লম্বা হয়। নুরে ওনারা এতটাই শক্তিশালী হয় যে এরা লেজের এক বাড়িতে বড় একটা গাছ ভেঙে ফেলতে পারে। এরা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। মানুষকে ধরার জন্য এরা সাধারণত কোনো বড় নদীর তীরে একটা সাদা কাপড় পরা সুন্দরী মহিলার রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে এবং একটা সাদা তোয়ালে দিয়ে মোড়ানো গাছের ডাল ধরে রাখে, যেটা দেখতে মনে হয় একটা মা তার বাচ্চাকে ধরে আছে। যখন কোনো মানুষ নদীর তীরের কাছে যায়, তখন নুরে ওনা তাকে ডাকে এবং তার বাচ্চাটাকে ধরতে বলে। লোকটা যখন ওই কাপড়ে মোড়ানো বস্তুটা হাতে নেয়, তখন সেটা তার গায়ের সঙ্গে শক্ত আঠার মতো লেগে যায় এবং ধীরে ধীরে এর ওজন বাড়তে থাকে। একটা পর্যায়ে এর ওজন এত বেড়ে যায় যে লোকটা এর সঙ্গে আটকে যায় এবং নড়াচড়া করতে পারে না। ঠিক এই সুযোগে নুরে ওনা মানুষটাকে তার লেজ দিয়ে ধরে ফেলে এবং তার সাপের মতো লম্বা জিভ দিয়ে মানুষটার রক্ত খেয়ে নেয়। একটা সময় জাপানে নুরে ওনার ত্রাস এত বেড়ে গিয়েছিল যে জেলেরা একা একা নদীর কাছে যেতে ভয় পেত, বা নৌকা নিয়ে নদীতে নামলেও নদীর বেশি গভীরে তারা যেত না। তবে দর্শক, নুরে ওনার খপ্পর থেকে বাঁচার একটা খুবই সহজ উপায় আছে। জাপানি জেলেরা বলে, যদি নদীর ধারে কোনো মহিলা আপনাকে তার বাচ্চা ধরতে বলে, তাহলে আগে হাতে গ্লাভস পরে নিন। তাহলে যদি সেটা নুরে ওনা হয়, তখন তার পুঁটলিটা আপনার শরীরের সঙ্গে আটকে না গিয়ে আপনার গ্লাভসের সঙ্গে আটকে যাবে। তারপর যদি বস্তুটা ভারী হতে শুরু করে, তাহলে আপনি হাতের গ্লাভস খুলে ওটা হাত থেকে ফেলে দিয়ে পালাতে পারবেন। নুরে ওনা পানিতে খুব দ্রুত চলতে পারে, কিন্তু মাটিতে এরা বেশি জোরে চলতে পারে না। তবে নদীর ভেতর দিকে নুরে ওনা আপনার সামনে চলে আসলে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নাম্বার 2, ওহাগুরু বেতারি। ওহাগুরু বেতারি খুবই ভুতুড়ে দেখতে একটা ভূত। এদেরকে দূর থেকে দেখতে একটা সুন্দরী মেয়ের মতো মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় যে এই মেয়েটার চেহারায় কোনো চোখ বা নাক নেই, শুধু আছে অনেক বড় একটা মুখ। তার মুখের মধ্যে কুচকুচে কালো দাঁত। ওহাগুরু বেতারি সাধারণত নতুন নতুন বিয়ে হয়েছে এমন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। সে ওই নতুন বউয়ের রূপ নিয়ে ঘরের মধ্যে বসে থাকে এবং যখন কোনো যুবক ছেলে বা নতুন বিয়ে করা পুরুষ তার সামনে আসে, তখন ওহাগুরু বেতারি তার প্রকাণ্ড মুখ হাঁ করে কুচকুচে কালো দাঁত বের করে এবং মুখ দিয়ে খুবই বীভৎস আওয়াজ বের করে। তবে ওহাগুরু বেতারি কারো কোনো ক্ষতি করে না। তার একমাত্র কাজ হলো যুবক ছেলে বা নতুন বিয়ে করেছে এমন পুরুষকে ভয় দেখানো। ধারণা করা হয় ওহাগুরু বেতারি হলো সে সকল মেয়েদের আত্মা যাদের চেহারা খুবই কুৎসিত ছিল এবং তাদের কখনো বিয়ে হয়নি। এই মেয়েগুলো মরে যাওয়ার পর ওহাগুরু বেতারি হয়ে যায় এবং নতুন বিয়ে করা পুরুষদেরকে ভয় দেখিয়ে প্রতিশোধ নেয়। দর্শক, একটা অদ্ভুত বিষয় হলো ওহাগুরু বেতারির গল্পটা জাপানের পুরাতন একটা রীতির সঙ্গে সম্পর্কিত। আগের দিনে জাপানে ওহাগুরু নামে একটা রীতি ছিল, যেখানে নতুন বিয়ে করা মেয়েরা তাদের দাঁত কুচকুচে কালো রং করত। ধারণা করা হয় এই সংস্কৃতি থেকেই ওহাগুরু বেতারি ভূতের কাহিনীটা তৈরি হয়েছিল। তবে ওহাগুরু বেতারি যেহেতু কারো কোনো ক্ষতি করে না, শুধু ভয় দেখিয়ে পালিয়ে যায়, তাই এর থেকে বাঁচার কোনো উপায় বলা হয়নি। নাম্বার 3, রোকু রোকু বি। দিনের বেলায় এদেরকে দেখতে সাধারণ মানুষের মতোই লাগে। এরা মানুষের মতো চলাফেরা, খাওয়া দাওয়া ও কাজ কারবার করতে পারে। কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গে এদের গলা লম্বা হতে শুরু করে।
গলাটা এতটাই লম্বা হয়ে যায় যে তা দেখতে একটা সাপের মতো লাগে। এদের শরীর মাটিতেই পড়ে থাকে এবং মাথা তার লম্বা গলার সাহায্যে জানালা বা দরজা দিয়ে বের হয়ে যায় এবং ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, বেড়াল বা পাখি ধরে খায়। এরপর যখন ভোরের আলো ফুটতে শুরু করে তখন এদের গলা ছোট হতে থাকে এবং মাথা আবার আগের জায়গায় ফিরে যায়। জাপানি লোককথা অনুযায়ী রকুরকুবি আসলে কোনো ভূত নয়, বরং একটা অভিশপ্ত মানুষ। যে সকল মেয়েদের বাবা বা স্বামী মৃত্যুর আগে খুব বড় কোনো অন্যায় কাজ করে মারা যায়, তাদের করা সেই পাপের অভিশাপ সে সব মেয়ে বা স্ত্রীদের উপর গিয়ে পড়ে এবং তারা রকুরকুবি হয়ে যায়। দর্শক, জাপানে ১৬০৩ থেকে ১৮৬৪ সালের মাঝামাঝি সময়ে এই রকুরকুবির উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে রাতের বেলা বিভিন্ন বাড়ি থেকে হইচই শোনা যেত যে তাদের মেয়ে বা বউয়ের গলা লম্বা হয়ে গেছে। ওই সময় জাপানে এটাকে সত্যি সত্যি একটা অসুখের মতো দেখা হতো এবং এই অসুখ সারানোর জন্য বিশেষ ধরনের ডাক্তারও নিয়োজিত ছিল। এমনকি বিভিন্ন ঐতিহাসিক পুঁথিতে লিপিবদ্ধ করা হয়েছে যে সত্যি সত্যি কিছু মেয়ের গলা রাতের বেলা লম্বা হয়ে যেত। যেহেতু রকুরকুবি মানুষের কোনো ক্ষতি করতো না, তাই এর থেকে বাঁচারও কোনো উপায় বলা হয়নি। নাম্বার 4, টেকে টেকে। অনেক বছর আগে রাতের বেলা জাপানে একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। ট্রেন আসার সময় মেয়েটাকে কেউ একজন প্ল্যাটফর্ম থেকে ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দেয়। এরপর তার গায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়। এর ফলে মেয়েটার শরীর পেট থেকে কেটে 2 ভাগ হয়ে যায়। পরে তার লাশটা আনতে গেলে দেখা যায় রেল লাইনে রক্ত দিয়ে মাখা তার কোমর সহ দুটো পা পড়ে আছে, কিন্তু তার শরীরের উপরের অংশটা নেই। এখান থেকে শুরু হয় টেকে টেকের গল্প। ট্রেনে কাটা মেয়ের আত্মা তার শরীরের কাটা উপরের অংশের উপর ভর করে এবং পালিয়ে যায়। তারপর থেকে সে রাতের বেলা জাপানের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এই ভূতটার মাথার সামনে কালো লম্বা চুল থাকে এবং সে 2 হাতে ভর করে হাঁটে। তার পরনে একটা স্কুল ইউনিফর্ম দেখা যায় এবং তার পেটের নিচ থেকে শরীরের বাকির অর্ধেক উধাও। সে যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে রক্তের একটা লম্বা দাগ রেখে যায়। এর একটা হাতে একটা ধান কাটার কাস্তে থাকে। টেকে টেকে ওই কাস্তে দিয়ে মানুষকে আক্রমণ করে। টেকে টেকে যখন পিচের রাস্তার উপর দিয়ে হেঁটে আসে তখন তার হাতের নখ আর কাস্তে রাস্তার সঙ্গে ঘষা লেগে কটকট করে এক প্রকার শব্দ হয়। এই কটকট টিকটিক শব্দের জন্য একে টেকে টেকে বলা হয়। টেকে টেকে সাধারণত বড় কোনো বিলবোর্ড বা ল্যাম্পপোস্টের উপর বসে থাকে এবং যখন এর নিচ দিয়ে কোনো মানুষ হেঁটে যায় তখন সে উপর থেকে সেই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। এর হাত থেকে দৌড়ে পালানো প্রায় অসম্ভব, কারণ এর পা না থাকলেও এ তার হাত দুটো দিয়ে খুব জোরে দৌড়াতে পারে। তবে এর হাত থেকে বাঁচার শুধু একটা উপায় আছে। টেকে টেকে আপনাকে ধরার পর আপনাকে খুবই নির্দিষ্ট একটা প্রশ্ন করবে। সে আপনাকে জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো, আমার পা দুটো কোথায় আছে? এই প্রশ্নের ভুল উত্তর দিলে টেকে টেকে সঙ্গে সঙ্গে আপনাকে মেরে ফেলবে। এই প্রশ্নের শুধু একটাই সঠিক উত্তর আছে। উত্তরটা হলো, তোমার পা মেইশিন এক্সপ্রেসওয়েতে আছে। তখন সে আপনাকে পাল্টা আরেকটা প্রশ্ন করবে। সে জিজ্ঞেস করবে, এটা তুমি কিভাবে জানলে? তখন তার উত্তরে বলতে হবে, কাশিমা রুইকো এটা আমাকে বলেছে। কাশিমা রুইকো হলো আরেকটা জাপানি ভূত যার মৃত্যুও ট্রেনে কাটা পড়ে হয়েছিল। আরও কিছু বর্ণনায় পাওয়া যায় যে টেকে টেকে কখনো কখনো ভিন্ন একটা প্রশ্ন করে, যেটা হলো, তোমার পা দুটো কি তোমার খুবই দরকার? তখন তার উত্তরে বলতে হবে, হ্যাঁ, আমার পা দুটো আমার দরকার এবং এখনই দরকার। এটা ঠিকভাবে বলতে পারলে সে আপনাকে ছেড়ে দেবে। ধারণা করা হয় কেউ যদি টেকে টেকেকে একবার দেখে ফেলে তাহলে বাঁচার জন্য তার কাছে মাত্র 3 দিন সময় থাকে। 3 দিন পর টেকে টেকে তার কাছে এসে তাকে প্রশ্ন করবে এবং ভুল উত্তর দিলে তাকে কেটে 2 ভাগ করে ফেলবে। নাম্বার 5, হিতবাসীরা। হিতবাসীরা প্রচলিত ধারণায় কোনো ভূত নয়। এটা একটা ঐতিহাসিক ঘটনা যেটা খুবই অদ্ভুত এবং নির্মম। মধ্যযুগে জাপানে বড় বড় কোনো বিল্ডিং বা ব্রিজ তৈরি করা হলে সেটা বারবার ভেঙে পড়তো। তখন কিছু মঙ্ক বা পুরোহিত একটা খুবই ভয়ঙ্কর সমাধান বের করে। তারা এই বিল্ডিং বা ব্রিজের পিলার বানানোর সময় এর ভেতর জীবিত মানুষকে আটকে রেখে তার উপর ঢালাই করে দিত। তাদের ধারণা ছিল এরকম যে যখন ওই মানুষটা ওই পিলারের মধ্যে মারা যাবে তখন তার আত্মা ওই পিলারকে শক্ত করে ধরে রাখবে। এই কুপ্রথা থেকে বিভিন্ন বড় বড় দালান, প্রাসাদ এবং টেম্পলের পিলারে অনেক নিরীহ মানুষকে বেঁধে রেখে ঢালাই করে দেওয়া হয়। এই ঘটনাটাকে মূলত হিতবাসীরা বলা হয়। ধারণা করা হয় বর্তমানে জাপানে যে পুরাতন বিল্ডিংগুলো এখনও টিকে আছে তাদের বেশিরভাগেরই কিছু কিছু বড় পিলারে মানুষের লাশ আছে।
অনেকে তো বলে যে মাঝে মাঝে এই প্রাসাদগুলো ভূমিকম্পের মতো ঝাঁকুনি দিয়ে নাড়াচাড়া করে। নাম্বার 6, সুকুমোগামি। সুকুমোগামি বাকি সাধারণ ভূতের মতো ভুতুড়ে দেখতে নয়। জাপানিজদের ধারণা হলো বাড়ির কোনো আসবাবপত্র যদি 100 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হয় তাহলে সেই ফার্নিচারের মধ্যে মৃত মানুষের আত্মা ভর করে এবং সেই ফার্নিচার একা একা নড়াচড়া করে। যদি ওই ফার্নিচারের মালিক আগে তার কোনো যত্ন না নিয়ে থাকে তাহলে ওই ফার্নিচার মালিকের বিভিন্ন ক্ষতি করে, ঘরের ভেতর লাফালাফি করে এবং ভয় দেখায়। এজন্য জাপানের মানুষেরা তাদের বাড়ির সকল ফার্নিচারের খুবই যত্ন নেয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং ভেঙে গেলে দ্রুত সেটাকে মেরামত করে। আমার মতে এমন সুকুমোগামী ভূত আমাদের বাংলাদেশেও থাকা উচিত। তাহলে আমরাও জাপানিজদের মতো আমাদের ফার্নিচারগুলো যত্ন নিয়ে ব্যবহার করব। তবে আমার মনে হয় আমাদের ফার্নিচারগুলো সুকুমোগামী হয়ে যায় না, কারণ সুকুমোগামী হতে হলে একটা ফার্নিচারকে 100 বছর ব্যবহার করতে হয়। এদিকে আমাদের দেশের ফার্নিচারগুলো আমরা 15 বছরও ঠিকমতো টিকে রাখতে পারি কিনা এটাই বড় প্রশ্ন। তবে যাই হোক, সুকুমোগামীর গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে জাপানিজরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা সচেতন এবং তারা তাদের জিনিসপত্র নিয়ে কতটা যত্নবান। দর্শক, আজকে মোট 6টা জাপানি ভূতের গল্প আপনাদেরকে বললাম। যদি এই গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যে এরকম বিদেশি ভূতের গল্প নিয়ে আরও ভিডিও বানাবো কিনা। ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে এমনই নতুন একটা ভিডিওতে।